answer. Thank you. So আমরা প্রথম দিন যে লোন এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ডেফিনেশনটা দেখেছিলাম সেটা আমি আরেকবার একটু রিকল করছি, প্লাস লোনের ডেফিনেশনের ক্ষেত্রে যে 4 ধরনের লোনকে কভার করা হয়েছে সেটাও আরেকবার রিকল করে নিচ্ছি, যে কোনো অ্যাডভান্স, ডেট, ক্যাশ লোন, ওভারড্রাফট, ব্যাংকিং ক্রেডিট, discounted or purchased bill, money invested by financial institutions run according to Islamic Sharia or any other financial advantage or facilities by whatever name it may be called. ঠিক আছে? Any guarantee, identity, letter of credit or any other financial arrangement which any financial institution pays or executes or takes up as liability on behalf of any creditor, any loan financial institution to any of its officers or employees, and any interest, compound interest, profit or rent lawfully imposed on loans mentioned in the foregoing serial number 1, 2, 3, as the case may be, money invested by financial institution ran in accordance with the Islamic Sharia. Sonali Bank versus D. Shirajul Haq Choudhury 9 MLR Appellate Division decision, যেখানে আমরা বলেছিলাম it was held that in a suit instituted in Orthurin Adalat for recovery of loan money, the loanee and the guarantee or the necessary parties. Just a second. Okay. So Sonali Bank Shirajul Haq Choudhury মামলাতে বলা হচ্ছে যে it was held that in a suit instituted in Orthurin Adalat for recovery of loan money, the loanee and the guarantor are the necessary parties. এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে বোঝানোর জন্য যে কারা এখানে বাদী এবং কারা এখানে বিবাদী, কাদেরকে এখানে পক্ষভুক্ত আমাদেরকে করতেই হবে। ঠিক আছে? সুতরাং ব্যাংক, necessarily bank or financial institutions are the plaintiff. এটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। আর যিনি ঋণ গ্রহণ করেছেন তিনি বিবাদী হবেন, এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। এটা যদি আমরা মাথায় না রাখি তাহলে কিন্তু আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় একেবারেই উল্টাপাল্টা হয়ে যাবে। আমরা সেকেন্ডলি চলে আসি যে সেকশন 4 এবং সেকশন 5 অফ দ্য অর্থঋণ আদালত আইন। এখানে কোর্টের কি জুরিসডিকশন হবে, কোর্ট ডিস্ট্রিক্ট জাজ বসবেন এখানে না জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বসবেন, সেই সিদ্ধান্তগুলো এই সেকশনের মধ্যে আছে। এবং আমি আগের ক্লাসে বলেছি যে এখানে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ সমমর্যাদার যিনি আছেন তাদেরকে এখানে গেজেট প্রকাশের মাধ্যমে বসানো হবে। মামলা কিভাবে ফাইল করা হবে সেটা বলা আছে সেকশন 6 এ, যে একটা আর্জি দাখিল করতে হবে আর যিনি বিবাদী তিনি রিটেন স্টেটমেন্ট বা লিখিত আপত্তি দাখিল করবেন। এবং প্রিন্সিপাল ডেটার এর সাথে অবশ্যই প্রিন্সিপাল ডেটার এখানে 3 ধরনের ব্যক্তির কথা সেকশন 6 এ বলা রয়েছে। একজন হচ্ছে প্রিন্সিপাল ডেটার অর্থাৎ মূল ঋণ গ্রহীতা, একজন হচ্ছে তার গ্যারান্টার, এবং আরেকজন হচ্ছে থার্ড পার্টি মর্টগেজার। থার্ড পার্টি মর্টগেজার হচ্ছে ফর এক্সাম্পল আমার জমি আমি কথার কথা আনোয়ারুল ইসলামকে দিয়ে দিলাম, আমার জমি আমি কথার কথা আনোয়ারুল ইসলামকে দিয়ে বললাম যে আনোয়ারুল ইসলাম তুমি ব্যাংকে এটাকে মর্টগেজ রেখে তুমি লোন গ্রহণ করো। সো আনোয়ার ইসলাম উইল বি দা মূল প্রিন্সিপাল ডেটার, আমি বলবো থার্ড পার্টি মর্টগেজার, আর কামাল হয়তোবা হবে, সে যদি গ্যারান্টার হয় তাহলে হি উইল বিকাম দা গ্যারান্টার। এইটুকুই আমরা গত ক্লাস পড়েছিলাম। এইটুক পর্যন্ত কারো আর কোনো প্রশ্ন আছে কিনা? আশা করি এইটুক পর্যন্ত কারো আর কোনো প্রশ্ন নাই। যদি না থাকে তাহলে আই এম মুভিং অন টু স্যার আমার একটি কোশ্চেন আছে। হ্যাঁ প্লিজ স্যার সেটা হলো ওই জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের যে ওখানে বলা আছে যে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ
ব্যতীত অন্য কেউ ওই আদালতে বিচারক হিসেবে বসবে না, এবং উনি যখন অর্থঋণ আদালতের বিচারক হবে তখন অন্য কেউ অন্য কোনো দায়িত্ব পালন করতে পারবে না। কিন্তু আবার আরেক জায়গায় বলা, ওই সেকশনের নিচে আরেকটা বলা আছে কোন যে জায়গায় অন্য, নিচে বললে হবে না, স্পেসিফিক্যালি বলতে হবে। স্যার আমার ঠিক স্যার খেয়াল নাই স্যার কি বলা আছে স্যার, ওইটা একটু বলি। সেটা হলো কোনো যদি অর্থঋণ আদালতের বিচারক না থাকে তাহলে অন্য কোন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ সমপর্যায়ের অঞ্চলের বিচারক সেখানে অতিরিক্ত দায়িত্ব পালন করবে। স্যার এই বিষয়টা একটু স্যার ক্লিয়ার না এখন, অন্য কেউ এই যদি বিষয়টা স্যার clear অতিরিক্ত না হওয়ার কি আছে? এটা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, একটা জেলাতে অনেকগুলো জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ থাকে, আর এখন তো অনেক, কারণ হচ্ছে যে মানে বিচার বিভাগে পদোন্নতি প্রমোশনের অবস্থা খুব খারাপ। সো এক এক জেলায় জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ অনেকে থাকে। একজন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজকে স্পেসিফিক্যালি বলে দেওয়া হলো যে আপনি অর্থঋণ আদালত শুধু মামলা শুনবেন, তাকে গেজেট দিয়ে দায়িত্ব দেওয়া হলো। এখন তার করোনা হয়েছে, তাহলে এই মামলাগুলোর কি হবে? যে জিসান আমাকে প্রশ্ন করেছেন, তার সেই মামলাগুলো কি হবে? মামলাগুলো কি পেন্ডিং থাকবে? থাকবে অন্য না। একজনকে দায়িত্ব তখন দিতে হবে। অন্য একজনকে ডিস্ট্রিক্ট জাজ দায়িত্ব দেবে। এই কথাটাই এই সেকশনটা বলেছে, কারণ এই সেকশনটা যদি না থাকে তাহলে দায়িত্ব দিতে পারবে না, কারণ অর্থঋণ আদালত আইন একটা বিশেষ আইন, বিশেষ আইনে বিশেষ আইন হওয়ার কারণে অন্য কাউকে দায়িত্ব দেওয়া যাবে না। এখন কি ক্লিয়ার হয়েছে? স্যার এইখানে আমার স্যার বোঝার বিষয় এইটুক ছিল যে অন্য কেউ যদি অতিরিক্ত দায়িত্ব পালন করে তাহলে এইটা স্যার ওই কথাটার সাথে কনফ্লিক্ট না, যে না যখন ইনি এই দায়িত্ব পালন করবে তখন অন্য কেউ অন্য কোনো দায়িত্ব পালন করবে না। না, কারণ হচ্ছে উনি তো তখন দায়িত্ব পালন করছেন না, উনি তো তখন ছুটিতে। জি স্যার। সো এটা কোনো কনফ্লিক্ট, এটা কোনো ইস্যু না। নাও লেট মি কাম টু 7, 8, 9 এবং 10। এই দুটো সেকশন কিন্তু 10 এবং 11, এই পাঁচটা সেকশন আমি কিন্তু সবাইকে পড়তে বলেছিলাম, কারণ এখানে আমরা আরজি কিভাবে লিখবো, জবাব কিভাবে লিখতে হবে, হ্যাঁ, এবং সমন জারি কিভাবে করতে হবে, এই জায়গাগুলো এখানে রয়েছে। এগুলো নিয়ে আর আমি এখানে আলোচনা করছি না, ঠিক আছে? সেকশন 8টা সবাই একটু দেখে নেবেন যে আরজিতে এবং জবাবে কি থাকতে হবে, সেই জিনিসটা সেকশন 8 এবং সেকশন 9-এ কভার করা আছে, ঠিক আছে? সিপিসি আপনারা অলরেডি পড়েছেন। সিপিসির যে অর্ডার 6 এবং 7 আছে, এই দুটো 6 এবং 7 যদি আপনারা দেখে থাকেন, এই দুটোর সাথে এই সেকশন 8 এবং 9 সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। শুধু একটা জিনিসই আমি বলবো এক্সট্রা আছে, যেটা হচ্ছে যে যে ঋণ বা লোনের যে শিডিউল, সেটা এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে? সুতরাং এটা আর আমি বাড়তিভাবে এটার উপরে যাচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি সেকশন 12-এ। ইটস ভেরি ইম্পর্টেন্ট সেকশন 12, পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেকশন 12 হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক কতিপয় জামানত বিক্রয়, অথবা ইংরেজিতে বললে সেল অফ সার্টেন সিকিউরিটিজ বাই দ্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। অর্থাৎ আমরা যখনই লোন দিচ্ছি, লোন দেওয়ার সময় আমরা ফ্ল্যাট হতে পারে, যদি আমরা স্থাবর সম্পত্তি, আমরা কি স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তির পার্থক্য বুঝতে পারি? যে হোয়াট ইজ স্থাবর সম্পত্তি এন্ড হোয়াট ইজ অস্থাবর সম্পত্তি? কেউ কি আমাকে উদাহরণ দিতে পারবে যে স্থাবর সম্পত্তি কি আর অস্থাবর সম্পত্তি কি? স্যার যেগুলো স্যার স্থানান্তর স্যার করা যায় এগুলো হচ্ছে স্থাবর সম্পত্তি, আর যেগুলো স্যার স্থানান্তর করা যায় এগুলো হচ্ছে স্যার অস্থাবর। মানে যেমন উদাহরণ? যেমন স্যার স্যার আমি জায়গা উদাহরণ দেই। যেগুলো হচ্ছে স্থাবর, আর হ্যাঁ, আর অন্য যেগুলো আছে স্যার যেমন নিয়ে যাওয়া হয়, যেমন গাড়ি বা এগুলো হচ্ছে স্যার অস্থাবর সম্পত্তি। ওকে, রাইট। তাহলে সবাই যদি একটু ফোন নাম্বার না দিয়ে যদি একটু নাম দেয়া যায় তাহলে খুব ভালো হয়। এই যে এখন যিনি কথা বললেন, উনি ওই যে 18, 180, 810 এভাবে নাম দেয়া, এর চেয়ে এটা একটু, আমার মনে হয় এটা কি রোল নাম্বার কিনা, আই ডোন্ট নো, তার চেয়ে বরং একটু নাম দিয়ে করলে ভালো হয়। স্যার আমি হচ্ছে সোহাগ স্যার, এটা হচ্ছে স্যার আমাদের ভার্সিটি কোড নাম্বার আর কি, আইডি নাম্বার। আমার মনে হয় নাম দিয়ে করলে ভালো হয়, এখানে যেহেতু আর আমরা প্রেজেন্ট নিতে পারছি না, তাই না? সেই জন্য। ওকে, লেট মি গেট ব্যাক টু দ্য প্রেজেন্টেশন। সেকশন 12 হচ্ছে যে আমরা এই যে একটা লোন নেওয়ার সময় যে কোনো স্থাবর সম্পত্তি মর্টগেজ রাখি, আর অস্থাবর সম্পত্তি আমরা কি করি, বন্ধক রাখি, ঠিক আছে? এই যে গাড়ির কথা বললো, যে আমরা যখন গাড়ির লোন নেই তখন কিন্তু এই গাড়িটাকেই আমরা বন্ধক রাখি, এটাকে বলে হাইপোথেকেশন ইংরেজিতে, ঠিক আছে? হাইপোথেকেশন। সো যখন আমরা গাড়িটা লোন নিচ্ছি এবং লোন যখন শোধ করতে পারি না, তখন ব্যাংক কি করবে? ব্যাংক কিন্তু মামলা করার আগে সেকশন 12-এর আন্ডারে প্রথমে এই গাড়িটাকে
তারা জব্দ করবে, তারা গাড়িটাকে নিয়ে নেবে, গাড়িটা তারা অকশনের মাধ্যমে সেল করবে। একইভাবে যদি আমি ফ্ল্যাটের জন্য লোন নিয়ে থাকি, যেটা স্থাবর, ফ্ল্যাটের লোনটা নিলে সেই ফ্ল্যাটের লোনটা যখন আমি শোধ করতে পারবো না, তখন কিন্তু মামলা করার আগে প্রথমেই আমাকে কি করতে হবে, আগেই কিন্তু ব্যাংককে অবশ্যই এই ফ্ল্যাটটাকে অকশনে দিতে হবে। সেটা আমার দখলে আছে মনে করেই আমাকে এটা অকশনে দিতে হবে, একটা বাংলা পত্রিকায় ছাপাতে হবে। এই কথাগুলোই বেসিক্যালি সেকশন 12-এ বলা আছে, যে এই অকশনটা বা এই সেলটা আমরা কিভাবে করব। এবং অকশনের কথা কিন্তু সেকশন 12-এ সরাসরি বলা নেই। সেকশন 12-এর যদি আমরা সাবসেকশন 4 দেখি, সেখানে বলা আছে এই আইনের ধারা 33-এর উপধারা 1, 2 ও 3-এর বিধান যতদূর সম্ভব অনুসরণ করতে হবে। তাহলে যদি আমরা 33 ধারা এখন আমরা যাই, তাহলে আমরা দেখব 33 ধারা ইজ রিগার্ডিং 33 ধারা ইজ রিগার্ডিং অকশন, সেল বাই অকশন। অর্থাৎ প্রথমে 1, 2, 3 সেকশন 12-এর 1, 2, 3 আমাদেরকে প্রয়োগ করতে হবে একটা ব্যাংকে। এই সেকশন 1 টু সাবসেকশন 1 to 3 অফ সেকশন 12 অ্যাপ্লাই করার পরে আমাদেরকে সেল বাই অকশন, যেখানে বলা হয়েছে যে পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে 15 দিনের মধ্যে সিলড টেন্ডার আমরা আহ্বান করতে পারবে একটা ব্যাংক, এবং একটা ওয়াইডলি সার্কুলেট বাংলা পত্রিকায় সেখানে দিতে হবে। দিয়ে সেইখান থেকে টাকাটা নেওয়ার পরে সেকশন 33, এটা কিন্তু আবারও একবার আমরা পড়বো, কিন্তু এখন আমরা সেকশন 12-এর সাথে একত্রে পড়ছি। হ্যাঁ, যে সেকশন 33-এর সাথে আমরা দেখব যে সাবসেকশন 2-তে যে যারাই টেন্ডার জমা দেবেন তাদেরকে কি করতে হবে, যারা টেন্ডার জমা দেবেন তাদেরকে একই সাথে 10 লক্ষ টাকা যদি দর হয় তাহলে 20% টাকা জমা দিতে হবে। যদি 10 লক্ষ টাকার বেশি আর 50 লক্ষ টাকার কম হয় তাহলে তাদেরকে 15% টাকা অ্যাডভান্স জমা দিতে হবে। 50 লক্ষ টাকার উপরে হলে 10%-এর সমপরিমাণ টাকার জামানত স্বরূপ ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। এবং এখানে খুব পরিষ্কার বলা আছে যে এই দরপত্র 2-এর ক যদি দেখি, সেকশন 33-এর 2-এর ক যদি আমরা দেখি, সেখানে বলা আছে দরপত্র বাক্সে কিংবা রেজিস্ট্রিকৃত ডাকযোগে এই অকশনের কাগজগুলো জমা দেওয়া যাবে। আর 2-এর খতে বলা হচ্ছে 60 দিনের মধ্যে বাকি 60 ডেজ এর মধ্যে বাকি টাকাটা জমা দিতে হবে। ঠিক আছে, সুতরাং এই 1, 2, 3 এই জায়গাগুলো আমাদেরকে খুব পরিষ্কার হতে হবে। সেকশন 33-এর সাবসেকশন 3 বলেছে যে যদি প্রথম দরদাতা ব্যর্থ হন তাহলে দ্বিতীয় সর্বোচ্চ যিনি দরদাতা তাহলে তাকে জমিটা সেল করতে হবে। যদি তিনি ব্যর্থ হন তাহলে তারপরে যিনি আছেন তাকে দিতে হবে। এই হচ্ছে গিয়ে, এবং এই 3 জনের মধ্যে যদি না হয় তাহলে এরপর আবার নতুন করে অকশন দিতে হবে। সেই জায়গাগুলো কিন্তু সেকশন 33-তে বলা আছে। তাহলে এখন আমি একটা প্রবলেম বলি, যে প্রবলেমটার সলিউশন ধরা যাক যে একটা ফ্ল্যাট লোন নিয়ে কিনেছে আমাদের কামাল। লোন নিয়ে কামাল কেনার পরে এখন ব্যাংক হচ্ছে ধরা যাক পূবালী ব্যাংক। এখন কামাল লোনটা শোধ দিতে ব্যর্থ হয়েছে। এখন পূবালী ব্যাংক কি করবে? হোয়াট ইজ দ্য প্রসিডিউর ফর পূবালী ব্যাংক? কেউ কি? আনোয়ারুল ইসলাম, এখানে ব্যাংকে চাকরি করেন কে যেন আছে? জি স্যার। হ্যাঁ, যিনি ব্যাংকে চাকরি করেন আছেন, উনি আমাদেরকে উত্তরটা দিতে পারেন যে আমরা এই ক্ষেত্রে ব্যাংক কি করবে। আমি একটা ফ্যাক্ট বললাম, এই মাত্র একটা প্রবলেম কোয়েশ্চেন বললাম, সেটার উত্তর কি হবে? স্যার অফিসে থাকার কারণে আসলে কনসেন্ট্রেশন দিতে পারিনি, আরেকবার বলবেন কিনা স্যার তাহলে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অন্য যে শুনেছে আমি বলি। জিশান কি শুনেছে? জিশান, জিশান তাসফিক? জি স্যার, আমি শুনছি। হ্যাঁ, আপনি তো অফিসে নাই, জিশান তো স্যার অফিসে আমি নাই। বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। স্যার স্যার আমি বলবো স্যার? হ্যাঁ স্যার হ্যাঁ, হচ্ছে ব্যাংক হচ্ছে স্যার দিয়ে স্যার কামালের বিরুদ্ধে ফার্স্ট মামলা হবে, সেক্ষেত্রে কামালকে না পায় স্যার প্রথম যে সিকিউরিটি ছিল, মানে প্রথম যে ইয়া ছিল আর কি, জামানতের জন্য যে মানে ইয়া দিছিল আর কি, মানে সাক্ষী বা হয়েছিল। কথা বলা হচ্ছে, মাইক্রোফোনটা খুব বেশি কাছে না নিয়ে একটু দূরে নিয়ে বললে সুন্দর শোনা যাবে। হ্যাঁ, এখন ফার্স্টে যে ইয়া সিকিউরিটি দিচ্ছে আর কি, মানে যে স্যার জামানত ইয়া করছে তাকে ধরবে, পরে তাকে না পেলে স্যার সেকেন্ড যে আছে তাকে ধরবে,
আর তাকে না পেলে হচ্ছে স্যার থার্ড যে আছে আর কি তাদের সম্পত্তি থেকে বিক্রি করে বা ইয়ে করা হবে, লোন পরিশোধ করা হবে। আন্ডার সেকশন পরিশোধ কত? মামলা করবে স্যার 33। ওকে, আচ্ছা এই ঠিক আছে, আমি বলি প্রশ্নের উত্তরটা যখন আমি পরীক্ষার হলে যখন আমরা দেব তখন প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে দেব। প্রথমে আমাদেরকে বলতে হবে যে এটা লোন কিনা। এই সেকশনের সাবসেকশন 2 সেকশন 2 এর যে লোনের ডেফিনেশন আছে সেই অনুযায়ী এটা লোন কিনা আগে আমরা সেটা দেখব। তারপরে দেখব যে আমাদের এই পূবালী ব্যাংক এটা কি ইনস্টিটিউশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে পড়ে কিনা, এটা স্যাটিসফাই করে কিনা। তারপরে আমরা দেখব যে সে এখানে যদি লোন ডিফল্ট করে থাকে তাহলে সেকশন 6 অনুযায়ী আমি কাদের বিরুদ্ধে মামলা নিতে পারবো, কোর্টের জুরিসডিকশন কি আছে কিনা, এবং তারপরে সেকশন 6 এর সাবসেকশন 6 অনুযায়ী কাদের বিরুদ্ধে আমি মামলা করব, কাদের বিরুদ্ধে আমাকে করতে হবে। কামালের বিরুদ্ধে করতে হবে প্রিন্সিপাল ডেটার, যিনি কামালকে গ্যারান্টি দিয়েছেন তার বিরুদ্ধে মামলা করতে হবে, এবং যদি এখানে থার্ড পার্টি মর্টগেজার থাকে তাহলে তার প্রপার্টিও মানে তাকেও আমাদেরকে এখানে বিবাদীভুক্ত করতে হবে। এরপরে আমাদেরকে সেকশন 8 এবং 9 অনুযায়ী আমাদেরকে আরজি জবাব লেখা হয়েছে কিনা সেটা দেখতে হবে। এই সেকশনগুলো কিন্তু এই প্রবলেমটার অ্যান্সার কি হবে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে? পরীক্ষার হলে কিন্তু ঠিক এই স্টাইলে অ্যান্সার দিতে হবে যদি আমি প্রবলেম কোশ্চেন দিই। এর বাইরে হলে পরে নাম্বার কমতে থাকবে আর কি। তো সেকশন 8 বা 9 ফলো করে আমাকে আরজি এবং জবাব দিতে হবে, এবং সেকশন 7 অনুযায়ী আমাকে সমন পাঠাতে হবে। এরপরে এইটা গেল মামলার পার্ট, কিন্তু এটা কিন্তু আমার প্রথম দিকে এটা আমার ইম্পর্টেন্ট না, এইটাকে আমি পরে। এর প্রথমে হচ্ছে সেকশন 12, অর্থাৎ সেকশন 6 অনুযায়ী আমি ঠিক করব যে কাদের সম্পত্তিকে আমি অ্যাট্রাক্ট করব সেকশন 6 সাবসেকশন 6 অনুযায়ী। সেই ব্যক্তিদের সম্পত্তি আমি সেকশন 12 অনুযায়ী প্রথমে অকশনে দিয়ে দিব। অকশনে দিয়ে যে টাকাটা আমি পাবো সেই টাকায় যদি পুরো লোনটা হয়ে যায়, কভার করে, তাহলে আমার তাদের বিরুদ্ধে আর কোনো দাবি থাকবে না। এবং সেকশন 12 যে আমি বিক্রি করার কথা বলছি সেখানে সেকশন 33 সাবসেকশন 1, 2 এবং 3 আমাকে ফলো করতে হবে। ফলো করে আমাকে এই সম্পত্তি নিলামে সেল করতে হবে। এবং আমি এখানে একটা মামলা লিখেছি, বানেসা বিবি ভার্সেস দ্য সিনিয়র ভাইস প্রেসিডেন্ট 18 BLT অ্যাপিলেট ডিভিশন which equals to 63 DLR। এখানে কিন্তু একেবারে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এই যে নিলামে বিক্রি হবে সেকশন 12 এবং সেকশন 33 ফলো করে, এই নিলামে বিক্রিতে যদি কোনো ধরনের কোনো অস্বচ্ছতা, কোনো ধরনের কোনো অনিয়ম থাকে তাহলে সেইটাকে চ্যালেঞ্জ করে কোনো মামলা বা রিট পিটিশন করা যাবে না, স্পেসিফিক্যালি বলা হচ্ছে এই মামলাটাতে। তাহলে সেখানে কি করতে হবে, সেখানে বিক্রি হয়ে যাওয়ার পরে যদি ওই অনিয়ম বা অস্বচ্ছতার কারণে যার সম্পত্তি বিক্রি করা হচ্ছে তার যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে তিনি আলাদাভাবে মামলা করতে পারবেন কোর্টে, অর্থঋণ আদালত আইনে না, তাকে হয়তো তখন মানি সুটের মামলা করতে হবে। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছে কিনা? এ পর্যন্ত বুঝতে কার কোনো অসুবিধা হয়েছে কিনা? নো স্যার। হ্যাঁ, সবাই বুঝেছে? একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, প্লিজ বলেন। হ্যাঁ, মানে আপনি যখন বললেন যে কোনো মানে ফ্ল্যাট অথবা যদি বন্ধক রেখে বিনিয়োগ নিল, অনেক ক্ষেত্রে হলো জমিও ওই ফ্ল্যাটের সাথে আবার জমিও নেওয়া হয়, তো ওই ক্ষেত্রে আমরা জমি শুরুতেই বিক্রি করতে পারি না কেন? কেন পারেন না সেটা আমি জানি না, আইনে কোনো বাধা নেই। বোঝা গেছে? আর যখন ফ্ল্যাট বাড়ির সাথে জমি থাকে তখন ফ্ল্যাট বাড়ি আর জমি দে আর ভেরি কানেক্টেড। ওই ফ্ল্যাট বিক্রি করতে গেলে ওর সাথে জমিটা বিক্রি করতে হবেই, শুধু জমি বিক্রি করা সম্ভব না ফ্ল্যাট বাড়ির ক্ষেত্রে, ঠিক আছে? বাট আপনি যদি দুইটাকে ভালোভাবে স্প্লিট করা যায়, কারণ যে লোক জমি কিনলো সে তো অটোমেটিক্যালি ফ্ল্যাটের মালিক হয়ে গেল, কারণ জমি না থাকলে ফ্ল্যাট হলো কেমনে? কিন্তু যদি জমি থাকে শুধু তাহলে অবশ্যই সেটা বিক্রি করতে পারবে, কোনো বাধা নেই, ঠিক আছে? ওকে, নেক্সট স্লাইডে আমি চলে যাই। আরো 3টা মামলার কথা আমি বলেছি। একটা এম এ হোসেনের মামলা, এখানে যেমন বলেছে যে দ্য প্রসিডিউর কন্টেইনড ইন সাবসেকশন 5 অফ সেকশন 6 অফ দ্য আইন ইজ অ্যাপ্লিকেবল উইথ রিগার্ড টু সেল অফ দ্য প্রপার্টিজ ইন এক্সিকিউশন অফ এ ডিক্রি ইন অ্যান এক্সিকিউশন প্রসিডিং।
But Section 12 requires the financial institution to take an initial step to liquidate the liabilities of the debtor. অর্থাৎ সেকশন 12 হচ্ছে কোনো মামলায় যাওয়ার আগেই সেকশন 12 প্রয়োগ করতে হবে, এই কথাটাই বলেছে এম এ হোসেনের মামলায়। আবার এ হাকিম গাজী তার মামলায় বলা হচ্ছে প্রাপ্ত ক্ষমতা বলে। এই যে শব্দটা আমরা সেকশন 12 এর 8 এ ব্যবহার করছি, এটাকে পড়তে হবে সেকশন 12 সাবসেকশন 1 এবং সাবসেকশন 3 এর সাথে। এটা দিয়ে বলা হচ্ছে যে এই ব্যাংক এই আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত, তাকে কোনো কোর্টের থেকে আদেশ পেতে হবে না এই সেকশন 12 এর আন্ডারে কোনো প্রপার্টি বিক্রি করার জন্য। একইভাবে রেক্স অ্যাপারেলস মামলাতে বলা হচ্ছে ইন কেস অফ অকশন সেল হেল্ড ইলিগালিটি অর উইথ ইরেগুলারিটি দ্য সেম ক্যানট বি চ্যালেঞ্জ, যেটা আমি একটু আগে রেক্স অ্যাপারেলস এবং বেসিক্যালি এই বানেসা বিবি দুটোই বেসিক্যালি একই ডিসিশন। ঠিক আছে, তাহলে এম এ হোসেনে বলছে যে মামলা করার আগে সেকশন 12 প্রয়োগ করতে হবে। এ হাকিম গাজী বলছে যে এই প্রপার্টি মামলা করার আগে বিক্রি করার ক্ষেত্রে সেকশন 12 সাবসেকশন 8 এ যে প্রাপ্ত ক্ষমতা বলে আছে, এই প্রাপ্ত ক্ষমতা বল ব্যাংকের, এবং এই ক্ষমতাটা সে পাচ্ছে সরাসরি আইন থেকে। এই ক্ষমতা পাওয়ার জন্য তাকে কোনো কোর্টে, কোনো ম্যাজিস্ট্রেট কোর্টে, কোনো কোর্টে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোথাও থেকে কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নাই। আর রেক্স অ্যাপারেলস এবং বানেসা বেবি বলছে যে যদি সেকশন 12 এর আন্ডারে নিলামে বিক্রি করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অনিয়ম হয়, সেটা চ্যালেঞ্জ করা যাবে না কোনো কোর্টে। বিক্রি হওয়ার পরে যিনি ক্ষতিগ্রস্ত হলেন তিনি মামলা করতে পারবেন। ওকে, আই হোপ দিস ইজ ভেরি মাচ ক্লিয়ার। এবং এই তিনটা মামলা আপনাদের কাছে মনে থাকবে সব সময়, এই চারটা মামলা, বানেসা বিবি, এম এ হোসেন, এ হাকিম গাজী আর রেক্স অ্যাপারেলস। নাও একইভাবে সেকশন 13, 14, 15, 16 এবং 17 এই চারটা একেবারেই প্রসিডিউরাল ম্যাটার। আমাদের সিপিসিতে যেভাবে বলা থাকে যে একজন জাজের সামনে জাজ কিভাবে ফ্রেম করবেন ইস্যু, কিভাবে ডিসপোজাল করবেন, কিভাবে অ্যাডজর্নমেন্ট দেবেন, এইগুলো হচ্ছে সেকশন 13, 14, 15, 16 এবং 17 এ আলোচনা করা হয়েছে। সেকশন 17 আবার একটু ইম্পর্ট্যান্ট ইন দ্য সেন্স যে সেকশন 17 এ বলা হচ্ছে যে মামলার নিষ্পত্তির সময় কতদিন সময় দেয়া যাবে। অর্থাৎ বলা হচ্ছে যে 90 দিনের মধ্যে মামলার সমস্ত কার্যক্রম শেষ হবে। এখন এই সেকশন 90 ইজ, আমরা যদি সেকশন 48 এর সাথে একত্রে পড়ি তাহলে দেখা যাবে যে এই 90 দিন আমরা কিভাবে ক্যালকুলেট করব। সেকশন 48 হচ্ছে কি, দিবসের গণনা। আমি জানি না কয়জনের সামনে বই আছে, যাদের সামনে বই আছে তারা কিন্তু আমি যেভাবে পড়াচ্ছি এটা কিন্তু একটু সাথে সাথে সেকশনগুলো দেখে নিতে হবে। যে সেকশন 17 এর সাথে সেকশন 48 দিবসের গণনা, সেখানে বলা হচ্ছে এই আইনের অধীন দিবস গণনার ক্ষেত্রে কেবলমাত্র বিচারকের কার্য দিবস গণনা করা হইবে এবং সাময়িকভাবে দায়িত্বপ্রাপ্ত বিচারকের কার্য দিবসও অনুরূপ গণনার অন্তর্ভুক্ত হইবে। অর্থাৎ এই 90 দিন হবে হচ্ছে যে 90 দিন এই মামলার শুনানির জন্য একজন বিচারক বসেছেন, সেই 90 দিন। এখন এই 90 দিন কিন্তু 5 বছরের মধ্যে 90 দিনও হতে পারে। এটা কিন্তু 90 দিন মানে এই না যে আমি আজকে মামলা ফাইল করলাম এর 90 দিনের মধ্যে মামলার সমাধান হতে হবে, তা কিন্তু না। সো সেকশন 17 রেড উইথ সেকশন 48 মানে হচ্ছে যে এই বিচারক, একজন বিচারক যে কয়দিন, যে কয়বার বসতে পারবেন এই মামলা শুনানির ক্ষেত্রে সেটা শুনতে হবে। এবং সেই শুনানির ক্ষেত্রে যিনি দায়িত্বপ্রাপ্ত, যে ভারপ্রাপ্ত হলেন, অর্থাৎ মূল বিচারকের অসুস্থতার কারণে যদি কারো কেউ অনুপস্থিত থাকেন তাহলে সেই অনুপস্থিত জায়গায় যিনি ভারপ্রাপ্ত থাকবেন তাকে আমাদের, তার যে উপস্থিতির দিন সেটাও আমাদের কাউন্ট করতে হবে। ঠিক আছে, এখন আমি চলে আসি সেকশন 19 which is again very important. সেকশন 19 হচ্ছে একতরফা বা এক্স পার্টে ডিক্রি। এই একতরফা ডিক্রি কিভাবে হবে? 19 এর সাবসেকশন 1 এ বলতেছে মামলার শুনানির জন্য ধার্য কোনো তারিখে বিবাদী আদালতে অনুপস্থিত থাকলে কিংবা মামলা শুনানির জন্য গৃহীত হবার পর ডেকেও বিবাদীকে উপস্থিত পাওয়া না গেলে আদালত মামলা একতরফা সূত্রে নিষ্পত্তি করবে। অর্থাৎ মামলা শুনানির জন্য, শুনানি মানে কি, অর্থাৎ চার্জ ফ্রেম হয়ে গেছে, চার্জ ফ্রেম তো হচ্ছে গিয়ে ক্রিমিনাল মামলাতে, অর্থাৎ ইস্যু ফ্রেম হয়ে গেছে। হ্যাঁ, একটা সেকেন্ড, আমার একটু ফোন আসছে, একটু ফোনটা নিয়ে
তো যেটা বলছিলাম যে মামলার শুনানি মানে হচ্ছে ইস্যু ফ্রেম হয়ে গেছে। ইস্যু ফ্রেম হচ্ছে কোন সেকশনের আন্ডারে? ইস্যু ফ্রেম হচ্ছে সেকশন 13 এর আন্ডারে। এই ইস্যু ফ্রেম হওয়ার পরে আমাদের শুনানি শুরু হয়ে যাচ্ছে। দুই পক্ষ তাদের সাক্ষীদেরকে নিয়ে এসেছে, সাক্ষীরা সাক্ষ্য প্রদান করছে, এটাকে আমরা বলছি শুনানির পর্যায়ে। এই শুনানির পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে এক গ্রুপ অনুপস্থিত, তাহলে কিন্তু মামলা একতরফা সূত্রে নিষ্পত্তি করবে। কোন মামলা একতরফা সূত্রে ডিক্রি হইলে বিবাদী উক্ত একতরফা ডিক্রির তারিখের অথবা উক্ত একতরফা ডিক্রি সম্পর্কে অবগত হইবার 30 দিবসের মধ্যে উপধারা 3 এর বিধান সাপেক্ষে উক্ত একতরফা ডিক্রি রদের জন্য দরখাস্ত করতে পারবেন। অর্থাৎ সাবসেকশন 2 আর 3 যদি আমরা পড়ি, তাহলে সাবসেকশন 2 বলতেছে 30 দিনের মধ্যে যার বিরুদ্ধে একতরফা হলো তিনি 30 দিনের মধ্যে একটা দরখাস্ত দিতে পারবেন। সাবসেকশন 3 বলতেছে এই 30 দিনের মধ্যে জমা দিতে হলে ডিক্রিকৃত যে অর্থ হয়ে গেল অলরেডি, এই ডিক্রিকৃত অর্থের 15% জমা দিতে হবে। ঠিক আছে, পে অর্ডার অথবা চেকের মাধ্যমে জমা দিতে হবে। আচ্ছা, এবং 15% সমপরিমাণ টাকা দিলে ডিক্রি সাথে সাথে রদ হয়ে যাবে, যে একতরফা ডিক্রি হয়েছে এটার সাথে সাথে বাদ হয়ে যাবে এবং আবার তিনি শুনানি করার সুযোগ পাবেন। ওকে, 10%, ঠিক আছে, 15% না, 10%-এর সমপরিমাণ অর্থ জমা দিতে হবে। আর তিনি যদি 10% পরিমাণ অর্থ যেদিনে দেওয়ার কথা সেদিন যদি জমা না দেন, তাহলে তারটা আবার খারিজ হবে এবং ওই যে একতরফা রায় এবং ডিক্রি সেটা বহাল থাকবে। তাহলে আবার যদি আমি এই সেকশন 19টাকে আবার সহজ করে যদি আমি বলি যে কোনো পক্ষ যদি শুনানির তারিখে অনুপস্থিত থাকেন, তাহলে তার বিরুদ্ধে কোর্ট একতরফা রায় এবং ডিক্রি দিয়ে দেবে। একতরফা রায় এবং ডিক্রি থেকে রায় এবং ডিক্রিকে যদি সে চ্যালেঞ্জ করতে চায়, তাহলে সে কি করবে? 30 দিনের মধ্যে তাকে একটা দরখাস্ত দিতে হবে। 30 দিনের মধ্যে এই দরখাস্তটাতে সে উল্লেখ করবে, বা সে যেটা করবে ওই এবং ডিক্রিতে যে টাকার অ্যামাউন্টের কথা বলা আছে সেই টাকার অ্যামাউন্টের 10% টাকা তাকে জমা দিতে হবে। এই জমা দেওয়ার পরে 30% এই জমা দেওয়ার পরে কি হবে? জমা দেওয়ার পরে আবার মামলাটা শুনানির পর্যায়ে তিনি অংশগ্রহণ করতে পারবেন। ডিক্রিটা, একতরফা ডিক্রিটা রদ এবং রহিত হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তিনি যদি এই মানে উনি দরখাস্ত দিলেন কিন্তু টাকা জমা দিতে পারলেন না, তাহলে একতরফা ডিক্রি এবং রায় রয়ে যাবে এবং এটা তার উপরে অ্যাপ্লিকেবল হবে। একইভাবে আমরা যদি সেকশন 20টা দেখি, সেকশন 20টা বলছে যে অর্থঋণ আদালত আইনের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তই সর্বশেষ সিদ্ধান্ত হবে, এটাকে আর কোথাও চ্যালেঞ্জ করা যাবে না। অর্থাৎ এটা বলে বোঝাতে চেয়েছে যে এই রায়ের বিরুদ্ধে আমরা কোনো জায়গায় রিট করতে পারবো না বা অন্য কোনো আদালতে আমরা আপিল করতে পারবো না। এটা আমাদেরকে সরাসরি আর হাইকোর্টে যে আপিলের যে নিয়ম, সেই আপিলের নিয়মে আমাদেরকে চলে যেতে হবে। এখন এরপরে একটা সেকশন আমার এইখানে আমি লিখি নাই, না লেখা হয়েছে, সেকশন 22 যে সেকশনটা আছে, এই সেকশনটা হচ্ছে মধ্যস্থতা বা আরবিট্রেশন বা মেডিয়েশনের একটা সেকশন। বলা হচ্ছে মামলা ফাইল করা হোক বা সেকশন 12 এর প্রসিডিংস চালু থাকুক, যাই থাকুক না কেন, এর মধ্যে দুই পক্ষ যে কোনো সময় একটা মধ্যস্থতা করতে পারবে। যে কোনো সময় মধ্যস্থতা করে যে অ্যামাউন্ট ডিসাইডেড হবে সেই টাকা দিয়ে এই ডিসপিউট শেষ করে দিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের সেকশন 22 বক্তব্য। এবং আমরা যদি রওশনারা বেগমের মামলাটা দেখি, যেখানে বলা হয়েছে যে অ্যাগ্রিভড পার্টি একটা নতুন মামলা নিয়ে আসতে পারবে না, কিন্তু মানে যেটা বলা হচ্ছে সেকশন 20 সংক্রান্ত, যে কোনো নতুন করে কোনো মামলা করা যাবে না। যদি অর্থঋণ আদালত আইন কোনো সিদ্ধান্ত দিয়ে থাকে, তার বিরুদ্ধে নতুন কোনো মামলা করা যাবে না, তার বিরুদ্ধে রিট ফাইল করা যাবে না, কিছুই করা যাবে না, একমাত্র শুধুমাত্র আপিল ফাইল করা যাবে। দ্যাট ইজ সেকশন 20। আর সেকশন 22 হচ্ছে মধ্যস্থতার বিষয়ে। ঠিক আছে, আর সেকশন 24 এ বলা হচ্ছে যে ধরা যাক ঠাকুরগাঁতে কোনো ব্রাঞ্চের থেকে একটা লোন, সেই লোনে মধ্যস্থতা করার জন্য সেকশন 24 অনুযায়ী ব্যাংক ব্রাঞ্চের ম্যানেজারকে ক্ষমতা প্রদান করতে পারবে, ঠিক, ওই আরবিট্রেশনে যাতে সে ব্যাংককে রিপ্রেজেন্ট করতে পারে। এই পর্যন্ত সবাই আমরা বুঝতে পারলাম কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? একতরফা রায় ডিক্রি সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রসিডিউর সম্পর্কে? ওকে, যদি না থাকে তাহলে আমরা এখন এক্সিকিউশনে চলে যাব। অর্থাৎ মামলায় সাক্ষী, সাক্ষ্য, এগুলো তো আমরা এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী নিলাম। সাক্ষ্য গ্রহণ করার পরে আমরা এরপরে রায় ডিক্রি হয়ে যাচ্ছে। রায় এবং ডিক্রি হওয়ার পরে যখন এক্সিকিউশনে আমরা যাব,
সেকশন 27-এ আমরা দেখব যে যে কোনো আদেশ বা ডিক্রি সেকশন 27-এর অধীনে আমরা কিন্তু জারির আদালতে পাঠিয়ে দেব, জারির আদালতে। এবং এই জারির আদালতে শুধুমাত্র মানে অর্থনীতি আদালত আইনি না, সিপিসিও কিন্তু এখানে প্রযোজ্য হবে। এখন সেকশন 27-এ আমরা জারির কোর্টে পাঠিয়ে দিলে জারির কোর্ট সেটাও আমরা একটা অর্থঋণ আদালতের কাছেই যাবে, সেই যে কোর্ট থেকে আমি রায় ডিক্রি পেলাম সেই কোর্টে এটা দাখিল করতে হবে এবং সেই কোর্টই এইটাকে একটা মামলা, নতুন একটা মামলার নাম্বার দিবে, যে জারি মামলা নাম্বার দিয়ে এটা সে শুনানি শুরু করবে। এখন জারি মামলাটা হচ্ছে কখন হবে? যখন সম্পত্তি যেটা ব্যাংক বিক্রি করেছে বা বিক্রি করতে চাচ্ছে রায় এবং ডিক্রির পরিপ্রেক্ষিতে, যেটা তার দখলে নাই, এটার দখল বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই জারি মামলা। অথবা যদি দখল না থাকে, যদি টাকার অঙ্কের আদেশ হয়ে থাকে, তাহলে সেই টাকা রিয়েলাইজেশনের জন্য একটা জারি মামলা করা হয়ে থাকে। এখন এই এক্সিকিউশনের মামলা ফাইল করার কিন্তু একটা লিমিটেশন আছে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে ফাইল করতে হবে। সেটা আমাদেরকে সেকশন 28-এ যেমন বলা হয়েছে যে রায় ডিক্রি প্রদান করার 1 বছরের মধ্যে ধারা 29-এর বিধান সাপেক্ষে আদালতে জারির জন্য দরখাস্ত দাখিল করতে হবে এবং উপধারা 1-এর বিধানের ব্যত্যয়ে ডিক্রি বা আদেশ প্রদানের পরবর্তী 1 বছর অতিবাহিত হইবার পরে জারির জন্য দায়েরকৃত কোনো মামলা তামাদিতে বারিত হইবে এবং অনুরূপ তামাদিতে বারিত মামলা আদালত কার্যার্থে গ্রহণ না করিয়া সরাসরি খারিজ করবে। অর্থাৎ এখানে যদি কোনো ব্যাংক 1 বছরের মধ্যে এক্সিকিউশন কেস করতে না পারে, তাহলে 1 বছরের পরে একদিন হলেও সেই মামলা সরাসরি খারিজ হয়ে যাবে। এখানে লিমিটেশন অ্যাক্ট, ঠিক আছে, লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইন প্রয়োগ হবে না। জারির জন্য দ্বিতীয় বা পরবর্তী মামলা, প্রথম বা পূর্ববর্তী জারির মামলা খারিজ বা নিষ্পত্তি হওয়ার পরবর্তী 1 বছর সময় উত্তীর্ণ হওয়ার পর দাখিল করা হইলে উক্ত মামলা তামাদিতে বারিত হইবে এবং তামাদিতে বারিত অনুরূপ মামলা আদালতে কার্যার্থে গ্রহণ না করিয়া সরাসরি খারিজ করিবে। অর্থাৎ একইভাবে যদি একটা সেকেন্ড মামলা কেউ করতে চায়, অর্থাৎ দেখা গেল মূল অংশটা উদ্ধার হয়ে গেছে, সুদ রয়ে গেছে, এখন সুদের জন্য তাকে মামলাটা করতে হবে। ওই প্রথম মামলা যখন তার খারিজ বা নিষ্পত্তি হয়ে যাবে, প্রথম জারি মামলা, সেটা খারিজ বা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেই 1 বছরের মধ্যে দ্বিতীয় মামলা করতে হবে। জারির জন্য কোনো নতুন মামলা প্রথম জারির মামলা দাখিলের পরবর্তী 6 বছর সময় অতিবাহিত হইবার পরে দাখিল করা হইলে উক্ত মামলা তামাদিতে বারিত হবে। অর্থাৎ এই যে দ্বিতীয় মামলাটা, এটাও দাখিল করতে হবে কিন্তু 6 বছরের মধ্যে। যদি 6 বছরের মধ্যে দাখিল না করা যায়, তাহলে সেটা তামাদিতে বারিত হয়ে যাবে। অর্থাৎ প্রথমে বলা হচ্ছে কি? প্রথমে বলা হচ্ছে যে 1 জানুয়ারি 2020 তারিখে যদি কোনো ডিক্রি হয়, তাহলে অবশ্যই সেই ডিক্রির জন্য মামলাটা করতে হবে 31শে ডিসেম্বর 2020-এর মধ্যে। 1 জানুয়ারি 2021-এ হলে এটা তামাদিতে বারিত হয়ে যাবে। দ্বিতীয় মামলা যদি করতে হয়, তাহলে সেই দ্বিতীয় মামলাটাও করতে হবে 31শে ডিসেম্বর 2000, মানে এই যে প্রথম মামলা জারি মামলাটা আমি দাখিল করলাম, এই প্রথম জারি মামলার 1 বছর মানে নিষ্পত্তি হইলো, ধরা যাক প্রথম জারি মামলাটা নিষ্পত্তি হয়ে গেল 31শে ডিসেম্বর 2020 তারিখে, তাহলে পরবর্তীতে দ্বিতীয় জারি মামলাটা দাখিল করতে হবে 30শে ডিসেম্বর 2021-এর মধ্যে। আর টোটাল এই সেকেন্ড মামলাটাই তাকে জারি করতে হবে 30শে ডিসেম্বর 2020-এ, যে প্রথম মামলার রায় ডিক্রি জারির আদেশ পাওয়া গেল, সেই জারির আদেশের 6 বছরের মধ্যে যদি দ্বিতীয় মামলা করা না যায়, মানে প্রথম জারির মামলাটা যে দাখিল করা হলো 1 জানুয়ারি 2020 তারিখে, এর 6 বছরের মধ্যে যদি দ্বিতীয় জারির মামলাটা না করা যায়, তাহলে সেটা আর করা যাবে না, সেটা তামাদি দ্বারা বারিত হবে। ঠিক আছে, এর মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা সেকশন 28 সম্পর্কে? ওকে, যদি না থাকে তাহলে আমরা এখন চলে যাব সেকশন 30-তে বলা হয়েছে যে কিভাবে নোটিশ সার্ভ করতে হবে। হাতে হাতে নোটিশ সার্ভ, জারির মামলা নোটিশ হয় হাতে হাতে দিতে হবে, যদি সেই লোককে না পাওয়া যায় তাহলে পত্রিকায় জারি করতে হবে। ঠিক আছে, এবং এই পত্রিকায় জারি করার জন্য আদালতের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। এটা হচ্ছে সেকশন 30। সেকশন 31 বলতেছে জারির কার্যক্রমের স্থগিতাদেশ, অর্থাৎ এই জারির কার্যক্রমের স্থগিত
করা কিভাবে যাবে? অর্থ ঋণ আদালত কর্তৃক প্রদত্ত কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিশন উচ্চ আদালতে দায়ের করা হইলে উহা স্বয়ংক্রিয়ভাবে জারির কার্যধারা স্থগিত করিবে না। উচ্চতর আদালতকে সুস্পষ্টভাবে ও তদুদ্দেশ্যে স্থগিত আদেশ প্রদান করিলেই কেবল জারির কার্যধারা তদ অনুযায়ী স্থগিত থাকিবে। সিপিসিতে বলা হয়েছে যে যদি কোনো রায় ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিশন ফাইল করা হয় তাহলে অটোমেটিক্যালি সেই রায় বা ডিক্রির কার্যক্রম স্থগিত হয়ে যাবে, এটা সিপিসিতে বলা আছে। কিন্তু স্পেশাল ল যেহেতু অর্থ ঋণ আদালত আইন, সেখানে বলা হয়েছে যে এটা আদালতকে সুস্পষ্টভাবে বলতে হবে যেটার কার্যক্রম স্টে। যদি সেটা না বলতে পারে তাহলে হবে না। ঠিক আছে, এই যে জারি, এই জারির বিরুদ্ধে আবার আপত্তিও দাখিল করা যাবে। কি আপত্তি দাখিল করা যাবে? অর্থ ঋণ আদালতের ডিক্রি বা আদেশের বিরুদ্ধে 30 দিনের মধ্যে ডিক্রিদার অর্থাৎ যিনি দায়িক, যাকে লোনটা দিতে হবে, তাই তো, যিনি ডিক্রি দায়িক, তাকে 30 দিনের মধ্যে আপত্তি দাখিল করতে হবে। অথবা ব্যাংকও আপত্তি দাখিল করতে পারবে যদি তার রায়টা বা ডিক্রিটা তার মনের মতো পছন্দ না হয়। তবে যে ক্ষেত্রে দায়িক হবেন সেই দায়িককে এই আপত্তি দাখিল করতে হলে 10% সমপরিমাণ টাকা বা বন্ড জমা দিতে হবে। এবং এই 30 দিনের মধ্যে যদি এই দরখাস্ত 30 দিনের মধ্যে নিষ্পন্ন করতে হবে। আর 30 দিনের মধ্যে নিষ্পন্ন করতে না হলে বড়জোর আর 30 দিন বিজ্ঞ বিচারক আর 30 দিন বাড়াতে পারবেন, এর বেশি আর তিনি বাড়াতে পারবেন না। আর এই 32-এর সাবসেকশন 4-এ যেটা বলা আছে যে উপধারা 3-এর অধীন দাখিলকৃত লিখিত আপত্তি নিষ্পন্ন করিয়া আদালত যদি অবধারণ করিতে পারে যে, মানে আদালত যদি বুঝতে পারে যে উপধারা 1-এর অধীন দাবি সম্বলিত দরখাস্তটি ডিক্রিদারের পাওনা বিলম্বিত বা প্রতিহত করিবার অসাধু উদ্দেশ্যে দায়ের করা হয়েছে, অর্থাৎ আমি এটা দেরি করার জন্য এই আপত্তিটা দিয়েছি, তাহলে আদালত উক্ত দরখাস্ত খারিজ করিবার সময় একই আদেশ দ্বারা ওই যে 10% টাকা যে আমি জামানত হিসেবে দিছিলাম এইটা সে বাজেয়াপ্ত করবে, এটার আমাকে ফেরত দেবে না, যদি সে বুঝতে পারে যে আমি দেরি করার জন্য এই কাজটা করেছি। এরপরেই সেকশন 33 নিলামে বিক্রি, যেটা নিয়ে অলরেডি আমরা সেকশন 12-এর সাথে আমরা অলরেডি পড়ে ফেলেছি। হ্যাঁ, এবং নিলামে বিক্রির ক্ষেত্রে যেটা আমি আগেও বলেছি যে নিলামে বিক্রি করার ক্ষেত্রে কি কি প্রসিডিউর আমাদেরকে ফলো করতে হবে। যে আমাদেরকে প্রথম কথা হচ্ছে যে কোনো দৈনিক পত্রিকায় দিতে হবে, ডিক্রি বা আদেশ জারির 15 দিনের মধ্যে একটা সিলমোহরকৃত টেন্ডার আহ্বান করতে হবে, জাতীয় পত্রিকাতে দিতে হবে অথবা নোটিশ বোর্ডে লটকায় দিতে হবে বা স্থানীয়ভাবে ঢোল শহরত যোগে এগুলো প্রচার করা হবে। আর 10 লক্ষ টাকা পর্যন্ত যদি হয় মূল্যমান তাহলে 20% জমা দিতে হবে, 10 লক্ষ থেকে 50 লক্ষ হলে 15% জমা দিতে হবে, 50 লাখের উপরে হলে 10%-এর সমপরিমাণ জমা দিতে হবে। এবং এই দরপত্র সরাসরি দরপত্র বাক্সে কিংবা রেজিস্ট্রিতে ডাকযোগে জমা দিতে হবে এইভাবেই। এবং এই টাকাগুলো পরবর্তী 60 দিবসের মধ্যে জমা দিতে হবে। এবং কেউ যদি জমা দিতে না পারে, যেটা আমরা সাবসেকশন 3-তে দেখেছি, কেউ যদি জমা দিতে না পারে তাহলে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতার কাছে যাবে, সেটা না হলে তৃতীয় জনের কাছে যাবে, তৃতীয় জনও যদি ফেল করে তাহলে এটা সম্পূর্ণ আবার নতুন করে ওইভাবে অকশনে দিতে হবে, আবার সাবসেকশন 33 সাবসেকশন 1 থেকে শুরু হবে। ঠিক আছে, এই অকশন পর্যন্ত যদি সবার আর কোনো কিছু বোঝার থাকে প্লিজ গিভ মি আ নক রাইট নাও। কারো কোনো প্রশ্ন আছে কিনা? শামসুন নাহার বনাম বাংলাদেশ 19 বিএলসি একটা মামলা। এই মামলাটাতে সাবসেকশন 4 অফ অকশন নিয়ে কথা হয়েছে। সাবসেকশন 4-এ বলা হচ্ছে যে where no property could be sold by auction, যখন অকশন দিয়েও কোনো প্রপার্টি বিক্রি করা যাচ্ছে না। In accordance with the provisions of subsection 1, 2, 2A, 2B, 2C and 3, the court shall again by causing the notice to be published in the manner as specified in subsection 1 in at least 2 widely, অর্থাৎ আবারও সে দেবে, আবারও হ্যাঙ্গিং করবে, আবারও ঢোল শহরের দিকে দেবে এবং আবারও লোকজনদেরকে জানাবে। কিন্তু শামসুন নাহারে বলা হচ্ছে যে ডিগ্রি হোল্ডার ইনস্টিটিউশন by not resorting to subsection 4 of section 33 has committed fraud on the court by using the process of the same to grab the properties free of cost.
This is a sample example of the abuse of process of the court and the spirit of law which we have no option but to interfere to prevent such gross injustice. অর্থাৎ এই মামলাটাতে যেটা হয়েছিল যে সাবসেকশন 3 তে যখন কোনো ক্রেতা কেনার জন্য এগিয়ে আসলেন না, তখন ব্যাংক বলছে ঠিক আছে এই টাকাটা আমি দিয়ে আমি কিনে নিচ্ছি, কিন্তু সেটা কিন্তু সে পারবে না, তাকে অবশ্যই সাবসেকশন 4 ফলো করতে হবে। যদি সে সেটা করে থাকে তাহলে বুঝতে হবে যে সে এখানে ফ্রড প্র্যাকটিস করেছে এবং তখন কোর্ট কিন্তু তার বিরুদ্ধে প্রসিডিংস ড্র করবে। এটাই হচ্ছে শামসুন নাহার মামলার জিস্ট, যে প্রিন্সিপাল। আমি জানি না সবাই কি শুনতে পাচ্ছে, না সবাই অলরেডি নিরুৎসাহিত হয়ে ঘুমিয়ে পড়েছে? আমরা কিন্তু একদম শেষের দিকে। সবাই শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা স্যার সবাই শুনতে পাচ্ছে স্যার। ওকে, আই হোপ যে আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের গত কয়েক বছরের বিজনেস লয়ে অর্থঋণ আদালত আইন নিয়ে যে প্রশ্নগুলো আমরা করেছি, সেই প্রশ্নগুলোর উত্তর কি আমাকে একটু লিখে পাঠানো যাবে? সবার জন্য কি সম্ভব? যারা আজকে ক্লাস করেছে, এই কথা যতবারই আমি বলি, ওপেন ক্লাসের অভিজ্ঞতা হচ্ছে যে এই কথা আমি যতবারই বলেছি তার পরের ক্লাসে উপস্থিতি কমে গেছে। স্যার কোশ্চেনগুলো তো স্যার আমাদের কাছে নেই স্যার। এটা তো ডিপার্টমেন্টে অবশ্যই अवेलेबल থাকার কথা। আচ্ছা, কোশ্চেনগুলো ভার্সিটিতে বন্ধ স্যার, লাইব্রেরিতে পাওয়া যায় কিন্তু স্যার লাইব্রেরিতে বন্ধ স্যার। ওকে, লেট মি সি আমার কাছে কি আছে। ওকে, আমি একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি। এটা নাম্বার 1 কোশ্চেন, রাইট? দেখা যাচ্ছে প্রশ্ন? সবাই কি প্রশ্ন দেখেছে? স্ক্রিনে আসে নাই স্যার। স্ক্রিনে দেই নাই তো, চ্যাট বক্সে দিয়েছি। ও আচ্ছা, সরি স্যার। ওকে, আপাতত এই দুটো প্রশ্নের উত্তর লিখে যদি আমাকে পাঠানো যায়, আই উইল বি মাচ অবলাইজড। ঠিক আছে, অলরেডি একজন চলেই গেছে, দুইজন চলেই গেছে, লেফট দ্য মিটিং, যাতে বলতে পারে যে না আমরা তো প্রশ্ন দেখিনি। যাই হোক, হোয়াট এভার, আশা করি যারা দেখতে পাচ্ছে না, এটা এই সমস্যা হচ্ছে যে ওপেন ইউনিভার্সিটি তো খুবই রিল্যাক্টেন্ট একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে না? এটার উত্তর না দিলেও যে খুব বকাঝকা করা হবে বা নাম্বার কাটা হবে সেই সুযোগ তো নাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে দিতে পারলে ভালো। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারি যে কতটুকু কে বুঝতে পারলো। অ্যাটলিস্ট যদি ফুল অ্যান্সারটাও না হয়, যদি বুলেট পয়েন্টও অ্যান্সারগুলো দেওয়া যায় নেক্সট ক্লাসে, তাহলে ভালো হয়। ওকে, নাও লেট মি গেট ব্যাক টু আপিল এবং রিভিশন। এই দুটো সেকশনে চলে গেলেই আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। সেকশন 41 হচ্ছে আপিল দায়ের ও নিষ্পত্তি সম্পর্কিত বিধান। হ্যাঁ, আপিল দায়েরের ক্ষেত্রে যেটা আমাদেরকে বলা হয়েছে, যে আমাদেরকে যদি ডিক্রিটাল অ্যামাউন্ট 50 লক্ষ টাকার বেশি হয়, তাহলে 60 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করা যাবে, আর যদি 50 লক্ষ টাকার কম হয় তাহলে জেলা জজের কোর্টে 30 দিনের মধ্যে আপিল করা যাবে। এবং আপিলকারীকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিক্রিকৃত টাকা তার 50% জমা দিতে হবে জামানত হিসাবে। সেকশন 41 পড়ছি কিন্তু আমরা এখন। হ্যাঁ, আর উপধারা 2 এর বিধান সত্ত্বেও বিবাদী দায়িক ইতিমধ্যে 19-এর 3 ধারার বিধান মতে 10% পরিমাণ টাকা, ওই যে 19-এর 3 আপত্তি যদি সে রেইজ করে জামানত হিসেবে জমা করে থাকে, তাহলে ওই 10% টাকা বাদ দিয়ে 50%, অর্থাৎ তখন 40% টাকা জমা দিতে হবে। আর আপিল আদালত 90 দিনের মধ্যে এই মামলার শুনানি করবে। যদি 90 দিনের মধ্যে না পারে তাহলে আর মাত্র 30 দিন সে বাড়াতে পারবে। ওকে, আর
ধরা যাক মামলায় ব্যাংক হেরে গেছে, তাহলে সেও আপিল করতে পারবে, কিন্তু তাকে কোনো টাকা বা জামানত জমা দিতে হবে না। এই জিনিসটাকে, এই সেকশন 41 এর এই যে টাকা জমা দিয়ে আপিল করতে হবে, এটাকে আমরা বারবারই বলছি যে এটা একটা ভায়োলেশন অফ কনস্টিটিউশন অফ ফান্ডামেন্টাল রাইটস। কেন বলছি আমরা এর ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন? কারণ আমার ফান্ডামেন্টাল রাইটস এ বলা হয়েছে অ্যাক্সেস টু জাস্টিসের কথা বলা হয়েছে, তাই না? যে কেউ তোমরা যদি আর্টিকেল 31টা পড়ো, সেখানে বলা হয়েছে 31 এ পরিষ্কারভাবে যে অ্যাক্সেস টু জাস্টিস ইজ দেয়ার। সো অ্যাক্সেস টু জাস্টিস সবার অধিকার আছে আদালতে গিয়ে আইনের আশ্রয় লাভের। কিন্তু কারো যদি এই 50% টাকা না থাকে, তাহলে সে তো আর আদালতের আশ্রয় লাভ করতে পারছে না। তার মানে হচ্ছে সরকার আইন করে এই কনস্টিটিউশনকে ভঙ্গ করার মতন একটি প্রভিশন রেখে দিচ্ছে। সুতরাং এটাকে এই জন্য আমরা আনকনস্টিটিউশনাল বলছি, এবং এটা বিভিন্ন মামলাতে এটা চ্যালেঞ্জ করা হয়েছে। একটা বিষয় তো স্যার, এটা কনস্টিটিউশনকে ভায়োলেশন করে, এটা হচ্ছে স্যার এটা তো স্যার সমান হলো না, আদালত ব্যাংকে টাকা দিতে হলো না আর মানুষকে টাকা দিতে হলো স্যার, মানে যে ভুক্তভোগী। সেটাই, কিন্তু এটা স্পেশাল ল সেই কথা বলে এইটা যে জাজমেন্ট গুলো আছে, জাজমেন্ট গুলো যদি তোমরা একটু অ্যানালাইসিস করে দেখো ডিএলআর থেকে, তাহলে তোমরা দেখবে যে এই অ্যানালাইসিস গুলো থেকে দেখা যাচ্ছে যে কোর্ট মনে করছে যে এটা স্পেশাল ল, আর্থিক যে সংগঠন প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে কিছুটা দেওয়া প্রয়োজন, ঠিক আছে, তাদেরকে কিছুটা লেনিয়েন্সি দেওয়া প্রয়োজন। তো এই হচ্ছে গিয়ে সেকশন 41। সেকশন 42 হচ্ছে রিভিশন দায়ের ও নিষ্পত্তি সম্পর্কিত বিধান। অর্থাৎ কেউ যদি আপিলে হেরে গিয়ে আবার রিভিশন দায়ের করতে চায়, তাহলে তাকে 75% পর্যন্ত টাকা জমা দিয়ে তারপরে রিভিশন দায়ের করতে হবে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য প্রভিশন অফ ফাইলিং রিভিশন। আর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যদি কেউ আপিল দায়ের করতে চায়, তাহলেও তাদেরকে ওই 75% টাকা জমা দিতে, না ওটা তো রিভিশনের কথা বললাম। আর এই আইনের অধীনে হাইকোর্ট বিভাগ কর্তৃক আপিল বা রিভিশনের প্রদত্ত কোনো রায়, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল দায়েরের জন্য ঋণ গ্রহীতা বিবাদীকে আপিল বিভাগ অনুমতি প্রদান করার ক্ষেত্রে সঙ্গত মনে করিলে 42-এর 1-এর ধারার অনুরূপ পদ্ধতিতে ডিক্রিকৃত টাকার অপরিশোধিত অবশিষ্টাংশের যে কোনো পরিমাণ টাকা নগদ বাদী আর্থিক প্রতিষ্ঠানে অথবা জামানত স্বরূপ ডিক্রি প্রদানকারী আদালতে জমাদান করার আদেশ প্রদান করিতে পারিবে। অর্থাৎ আপিল বিভাগে আপিল করলে আপিল বিভাগ বলতে পারে যে আরো টাকা জমা দিয়ে আসেন, ঠিক আছে? আর সেকশন 44-এ বলা হচ্ছে অর্থঋণ আদালত মামলার পরিচালনার ক্ষেত্রে যে কোনো সময় অন্তর্বর্তীকালীন আদেশ অর্থাৎ ইনজাংশন দিতে পারবে। 44-এর ক একটা 44A এটা বলেছে যে কোনো সময় আপিল বা আর রিভিশনের যে কোনো সময় আরবিট্রেশনের মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে। এখন আরেকটা জাস্ট ইম্পর্টেন্ট সেকশন পড়ে আমরা শেষ করব, সেটা হচ্ছে সেকশন 47। সেকশন 47-এ বলা হয়েছে দাবি আরোপে সীমাবদ্ধতা। অর্থাৎ ব্যাংক মূল ঋণের সাথে সুদ আরোপ করে মামলা করতে পারবে, বা আদালতও মূল ঋণের সাথে সুদ আরোপ করে রায় ডিক্রি ঘোষণা করতে পারবে। কিন্তু সেই রায় ডিক্রি কোনোভাবেই 200%-এর অধিক হতে পারবে না। অর্থাৎ 100 টাকা যদি মূল ঋণ হয়, তার সাথে 200 টাকা যোগ করে ঋণ সুদ হিসেবে যোগ করে 300 টাকা পর্যন্ত ব্যাংক বা আদালত আদেশ দিতে পারবে বা ব্যাংক সংগ্রহ করতে পারবে, কিন্তু এর উপরে কোনোভাবে পারবে না। অর্থাৎ 300 টাকার উপরে 100 টাকা যদি মূল ঋণ হয়, তার সাথে 200 টাকা সুদ যোগ করে 300 টাকা এর উপরে কিন্তু আর সে সংগ্রহ করতে পারবে না। 300 টাকা পর্যন্ত সে পারবে, 200% পর্যন্ত ঋণ সে আরোপ করতে পারবে। ক্লিয়ার এই পর্যন্ত? এরপরে সবচেয়ে মানে ইন্টারেস্টিং হচ্ছে সেকশন 50। এটাই লাস্ট সেকশন, এরপর আর আমি মোটামুটি আর যাচ্ছি না। সেকশন 50-তে আসলে বলা হয়েছে যে এই সুদ কিভাবে কাউন্ট করা হবে। আচ্ছা, আমার এখানে নামাজ আজান শুরু হয়েছে, তো আজানটা একটু শেষ হোক, তারপরে আমি সেকশন 50টা দিয়েই শেষ আমাদের। ওকে স্যার।
ওকে, আমি একদম সংক্ষেপে শেষ করে দিব। সেকশন 50টা যেটা বলা হচ্ছে না, সেকশন 50তে বলা হয়েছে যে কত টাকা পর্যন্ত একটা মানে কি বলে একটা দায়িকের কাছ থেকে কত টাকা পর্যন্ত নেওয়া যেতে পারে, কত টাকা পর্যন্ত মানে ঋণ আরোপ করতে পারবে কোর্ট, সেটার একটা স্ট্রাকচার এখানে দেয়া আছে। সেই স্ট্রাকচার বলছে যে অর্থঋণ আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে বিবাদী দায়িক পক্ষ কোনো আপিল, রিভিশন, আপিল বিভাগে আপিল অথবা অন্য কোথাও যাই করুক না কেন, ডিক্রির টাকা আদায় হইবার দিবস পর্যন্ত সময়ের জন্য ডিক্রিকৃত টাকার উপর 12% হারে বার্ষিক সরল হারে, আর আপিল, রিভিশন বা অন্য কোনো দরখাস্ত যদি দায়ের করা হয় তাহলে যেদিন এটা নিষ্পত্তি হবে সেই পর্যন্ত 16% হারে, আর যদি আরো অ্যাপিলেট ডিভিশনে যায়, আপিল বিভাগে যায়, তাহলে তার পূর্বোক্ত সময়কালের জন্য 18% হারে এই সুদ ধারণ করা যাবে। তবে কেউ যদি রিট করে বা আরো আপিলের বিধানে যায়, আপিলের আদেশও যদি আবার রিভিশনে যায়, রিভিউতে যায়, তাহলে তাদের উপরে 25% বার্ষিক সরল হারে সুদ আরোপ করা যাবে। এইটাই হচ্ছে মূলত সেকশন 50। ঠিক আছে, অর্থাৎ একজন মানুষ বা একজন দায়িক, সে তো স্বাভাবিক যে সে আপিলে যাবে, সে রিভিশন করবে, রিভিউ করবে, তো প্রত্যেকটা স্টেজে পর্যন্ত কত টাকা, কত পার্সেন্ট হারে সুদ আরোপ করা যাবে সেটাও সেকশন 50তে পরিষ্কারভাবে বলা আছে। ওকে, আমাদের এই মাধ্যমে আমরা অর্থঋণ আদালত আইন আমাদের শেষ। আমরা নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব, আমি 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 চেষ্টা করব যে যদি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা একটু পরের দিকে পড়াবো। আমি চেষ্টা করব তার আগে একটু এজেন্ট অ্যান্ড প্রিন্সিপাল যে ব্যাপারটা আছে আমাদের চুক্তি আইনে এবং বেইলের যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে এগুলো আমরা একটু আগে পড়ে ফেলবো। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই ভিডিওটা স্যার, হ্যাঁ স্যার নেক্সট ক্লাসে স্যার আমাদের প্রথম 5 মিনিট সময় দিন স্যার, অর্থঋণ নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমরা করতে পারি যেন। আমাকে অর্থঋণ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইমেল করতে হবে, 5 মিনিট সময় আমি দিব না। যদি ইমেল প্রশ্ন থাকে আমাকে ইমেল করতে হবে, আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। এই ইমেল যদি না করে ওই ক্লাসে গিয়ে আমি কারো কোনো প্রশ্ন এন্টারটেইন করব না। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে আমি বুঝবো যে এই সপ্তাহের পুরোটা সময়ে তোমরা পড়াশোনা করছো। ঠিক আছে, সো দিস ইজ মাই ইমেল অ্যাড্রেস, ইউ প্লিজ সেন্ড মি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স। ওকে, আর আমি দুটো প্রশ্ন দিয়ে দিয়েছি, আমি খুবই খুশি হব যদি এই দুটো প্রশ্নের উত্তর কেউ আমাকে পাঠায়। ওকে, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে এখানেই ক্লাস শেষ। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ অপেক্ষা করার জন্য। ওকে, টেক কেয়ার।